বরফের পুরো আস্তরণের ওপর সূর্যের আলো পড়ে ঝিকিয়ে উঠেছে চারিদিক। ঝর্ণার সামনে কালো মাথা আর ফোন আর ক্যামেরার ভিড় সেখানে। অরূপ সেদিকে না গিয়ে ঢাল বেয়ে নিচে নেমে এলো, পয়েন্ট অফ নো রিটার্নের দিকে। হাত ঘড়ি বলছে দুপুর 2টো। আর কিছুক্ষণের মধ্যেই দিনের আলো কমে আসবে। তার আগে যত তাড়াতাড়ি সম্ভব খাদের ধারে জলকুণ্ডের কাছে তাকে পৌঁছাতে হবে। পাহাড়ের ঢালে পাথরের এক বিশাল গর্তে জল জমে অপূর্ব এক জলকুণ্ডের সৃষ্টি হয়েছে। তার পাশেই সেই নীল অর্কিডগুলো ফুটে থাকে। ইন্টারনেটে ছবি দেখেছিল অরূপ, সেই ছবির টানেই ছুটে এসেছে ও। সাবধানে খাদের ধারে গিয়ে দাঁড়ালো। লোহার ভাঙা রেলিং জানান দিচ্ছিল কোনো এককালে এখানে সুরক্ষা বেষ্টনী ছিল। এখন তার চিহ্ন মাত্র পড়ে আছে। অরূপ সাবধানে ঢাল দিয়ে নামতে যাবে, এমন সময় একজন স্থানীয় লোক পেছন থেকে বলে ওঠে, साहब थोड़ा संभल के, ढलान बहुत है, पैर फिसल सकता है। অরূপ সামান্য মাথা নেড়ে নেমে গেল। এই জায়গায় লোকজন কেউ নেই, অনেকে জানেই না এদিকে এত সুন্দর ভিউ পয়েন্ট আছে। অনেকগুলো ছবি তোলার পর ওর যখন খেয়াল হলো, তখন আকাশের দিকে তাকিয়ে চমকে উঠল। আশেপাশে ঘন কুয়াশা নেমেছে। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই তার সম্বিত ফিরে আসে। হোমস্টের কেয়ারটেকার আরুর ফোন। দেব, আপনি কোথায়? বাকি গেস্টরা তো ফিরে এসেছে। আরুর কথা শুনে অরূপের গলা শুকিয়ে আসে। আমি আমি আসছি, এই হোমস্টের কাছেই চলে এসেছি। হ্যালো হ্যালো। ওপাশ থেকে কেয়ারটেকারের হ্যালো হ্যালো শুনে অরূপ বুঝল কোনো কথাই আরও শুনতে পায়নি। কথাগুলো কেটে যাচ্ছে। ফোনটা রাখতেই স্ক্রিনে চোখ পড়ল। 5:30 বেজে গেছে। আরও বারবার করেই বলে দিয়েছিল 4টের মধ্যে পাহাড় থেকে নেমে আসতে। সাথে আরও কিছু বলতে গিয়ে বলেনি। অরূপ বুঝেছিল কিছু একটা হয়তো গোপন করে যাচ্ছে, কিন্তু সকালে বেরোনোর তাড়াহুড়োতে সেদিকে আর নজর দেওয়া হয়নি। এখন সেগুলো ওর মাথার মধ্যে ঘুরছিল। তাড়াতাড়ি ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো অরূপ। আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। সূর্যটাকে পশ্চিম আকাশে একবার ভালো করে দেখল। মনে মনে যেন বলতে চাইল, আর কিছুক্ষণ থাকো, আমি নেমে যাই। কিন্তু প্রকৃতি কি আর কারোর জন্য অপেক্ষা করে? খানিকক্ষণ পরই পাহাড়ের ঢালে সূর্যটা লুকিয়ে পড়ল। এখনো অনেকটা পথ নামা বাকি। অন্ধকারে পাহাড়ি পথে চলা যে কতটা ঝুঁকিপূর্ণ অরূপের কোনো ধারণাই ছিল না। ব্যাগ থেকে টর্চটা বের করে ঢালপথ বেয়ে নামতে শুরু করলো। ক্লান্তিতে শরীর চলতে চায় না। খিদেটাও বেশ জাগার দিয়ে উঠেছে। সেই কোন সকালে খাবার খেয়েছিল, তারপর শুকনো খাবারের মধ্যে কয়েকটা বিস্কুট আর জল। পাহাড়ের ঢাল কেটে কেটে কাঠের বাড়িগুলো থেকে ছোট ছোট বিন্দুর আলো দেখে অরূপের অসহায় লাগছিল। সবচেয়ে কাছের আলোকবিন্দু ওর থেকে অনেকটা দূরে। ক্লান্তি, খিদে সব মিলিয়ে অরূপ আর হাঁটতে পারছে না। শরীর ভারী হয়ে এসেছে। অরূপ পাহাড়ের ঢালের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে এ পথে সেনাদের গাড়ি যায়। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে কোনো গাড়ি যদি এই পথে যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু বিধিবাম, প্রায় আধ ঘন্টা চলার পরও কোনো গাড়ির দেখা পেল না। একটু বিশ্রাম নিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় অরূপ। পাহাড়ি ঝর্ণা, জলকুণ্ড, নীল অর্কিডের মনোরম দৃশ্যে মুগ্ধ হয়ে গিয়েছিল, যে সময়ে আর কোনো ধারণাই করতে পারেনি। খানিকটা নামার পর অরূপ থমকে দাঁড়ায়। সকালবেলা যখন পাহাড়ি পথ বেয়ে উঠেছিল তখন ঘণ্টাখানেক সময় লেগেছিল। 2 ঘন্টা ধরে সে ঢাল বেয়ে নামছে, অথচ এখনো জনবসতি চোখে পড়ছে না। চারিদিকে পাইনের ঘন জঙ্গল।
সকালে যা দেখে মনোরম মনে হয়েছিল, এখন অন্ধকারে তাকে দেখে দৈত্যের মতো মনে হচ্ছে। আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। আলোর বদলে বাসি দুধের স্বরের মতো ঘোলাটে একটা আলো চারিদিকে ছড়িয়ে আছে। পাহাড়ের খাদ থেকে শেয়ালের ডাক ভেসে আসে। অরূপের গলা শুকিয়ে আসে, জিভটা যেন গিরগিটির ত্বকের মতো খসখসে। চারিদিকে তাকিয়ে দেখে মাথা উঁচু করে পাইনের বনের মধ্য দিয়ে যে রাস্তায় সে এখন দাঁড়িয়ে, সেটা জনবসতি থেকে অনেকটা ওপরে। তাহলে কি পথ হারিয়ে ফেললাম? কথাটা মনে আসতেই আরুর একটা সাবধানবাণী মনে পড়ে গেল। বেরোনোর আগে বলেছিল, সন্ধে হওয়ার আগে চলে আসবেন স্যার। পাহাড়ি বাঁকে ওরা ঘুরে বেড়ায়। ওরা যে কারা সেটা অরূপের অজানা। মোবাইল বের করে জিপিএস অন করতে গেল, কিন্তু বিধিবাম যন্ত্রটি অনেকক্ষণ আগেই দেহ রেখেছে। হাঁটতে হাঁটতে নিচের দিকেই এগোতে লাগলো, আর ঠিক তখনই পেছন থেকে একটা ক্ষীণ আলো দেখতে পেল অরূপ। আলোটার দিকে তাকিয়ে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল বাইকের হেডলাইট। ওর যেন প্রাণে বল ফিরে এলো। রাস্তার ধারে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করতে লাগলো, হেল্প, হেল্প, হেল্প! জোরালো আলোটা ওর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে পড়েছে। অরূপ বাইকের দিকে ছুটে যায়। পুরো জ্যাকেট আর হেলমেট পরিহিত বাইক চালককে দেখে আনন্দে অরূপের চোখে জল চলে এলো। আমাকে একটু সাহায্য করুন, আমি পথ হারিয়েছি বোধহয়। নিচে নামার পথ খুঁজে পাচ্ছি না। ছেলেটা মুখে কিছু না বলে পেছনের দিকে বসতে ইশারা করে। অরূপ বসতেই বাইক স্টার্ট দিল ছেলেটা। অরূপ মনে মনে ওপরওয়ালাকে ধন্যবাদ দেয়। ভাগ্যিস ছেলেটার দেখা পেয়েছিলাম, না হলে এই শরীরে শক্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। বাইকটা ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। অরূপ টুকটাক কথা বলছে, কিন্তু ছেলেটা ওর কোনো কথারই উত্তর দিচ্ছেন না। অরূপের হঠাৎ মনে হলো, হয়তো ছেলেটা আমার ভাষাই বুঝতে পারছে না। বাইকের গতিবেগের সঙ্গে ঠান্ডাটাও জোর কদমে যেন জাপটে ধরেছে। ব্যাগে গ্লাভস আছে, কিন্তু এই মুহূর্তে সেটা বের করা সম্ভব নয়। ঝড়ের গতিতে বাইক ছুটে চলেছে। অরূপের হাত দুটো একেবারে শিথিল হয়ে আসছে। ক্লান্তিতে মাঝে মাঝে চোখ লেগে আসছে। একটু ঝিমুনি আসার পরেই তাড়াতাড়ি আবার তন্দ্রা ভেঙে উঠে পড়ে। অরূপ আশেপাশে তাকিয়ে দেখল ওরা এখনো অনেকটা উপরেই আছে। মনে মনে ভাবল, বাইকে এতক্ষণ সময় তো লাগার কথা নয়। অরূপের এবার একটু অস্বস্তি লাগছে। ও দাদা, বলছি আপনিও কি এই রাস্তায় নতুন? ছেলেটা এই প্রথম নীরবতা ভেঙে বলল, পাহাড়ের ওই ঢালে ছবি খুব ভালো আসে, তাই না? অরূপ একটু অবাক হয়। মানে? আপনাকে দেখছিলাম ওই ঢালে ঝুঁকে আপনি ফুলের ছবি তুলছিলেন। আপনি ওখানেই ছিলেন? আগে পরিচয় হলে ভালোই হতো, তাহলে এতটা রাস্তা আর একা একা আসতে হতো না। হ্যাঁ, আমি তো কাছেই ছিলাম। অরূপ এবার প্রসঙ্গ বদলে বলল, বলছি সকালে যখন উপরে এসেছিলাম পায়ে হেঁটে, তখন কিন্তু ঘন্টাখানেক সময় লেগেছিল। এতক্ষণ ধরে আমরা ঘুরছি, অথচ সময় লাগছে। আসলে কি জানেন, আজকাল না সময়ের ব্যবধানটা ঠিক অতটাও বুঝতে পারি না। সব কেমন যেন তালগোল পাকিয়ে যায়। হেলমেটের মধ্য থেকে
কথাগুলো কেমন যেন শোনাচ্ছিল। পাইনের বনের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে বাইকটা গোল গোল হয়ে ঘুরছে। মাঝে মাঝে অরূপের মনে হলো ওরা যেন কখনো উপরের দিকে উঠছে, আবার কখনো নিচের দিকে নামছে। এরকম প্রায় আধা ঘন্টা ধরে চলার পর অরূপের একটু সন্দেহ হয়। একটু গম্ভীর হয়ে বলল, আপনি বাইকটা দাঁড় করান তো। আমার মনে হয় আমরা একই রাস্তায় ঘুরে যাচ্ছি। এই তো কিছুক্ষণ আগে এই পথ দিয়ে গেলাম। ক্যাচ শব্দে বাইকটা দাঁড়িয়ে গেল। অরূপ তাড়াতাড়ি বাইক থেকে নেমে চারিদিকে অবাক হয়ে দেখল আবার সেই ঝর্ণার কাছে ওরা এসে দাঁড়িয়েছে। ওর মাথায় হাত। যেখান থেকে নামার জন্য হাঁটতে শুরু করেছিল, ছেলেটা আবার ওকে ওখানে নিয়ে এসেছে। রেগে গিয়ে চিৎকার করে বলল, আপনি কি মজা করছেন? আবার আমাকে ঝর্ণার ধারেই নিয়ে এলেন কেন? ছেলেটা নিরুত্তর। চাঁদের মুখের আবরণ সরে গিয়ে হলদে আলো পাহাড়ের গায়ে গলে যাওয়া মোমের মতো পিছলে পড়ছে। চারিদিক সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে। গোল থালার মতো চাঁদটাও যেন অবাক হয়ে ওদের দেখছে। ছেলেটা বলল, এই পূর্ণিমার রাত্রে একটা অদ্ভুত জিনিস ওই পাহাড়ের বাঁকে দেখা যায়। সেটার জন্যই আপনাকে এখানে নিয়ে এলাম। মানে? অরূপের হাত ধরে খাদের দিকে নিয়ে যায়। জলকুণ্ডের মধ্যে চাঁদের একটা অদ্ভুত প্রতিচ্ছবি সৃষ্টি হয়েছে। অরূপ বিড়বিড় করে বলল, অদ্ভুত সুন্দর। এই ছবিটা না তুললে তার জীবন যেন বৃথা। তাড়াতাড়ি ক্যামেরার ব্যাগ খুঁজতে শুরু করলো, কিন্তু ব্যাগটা কোথাও খুঁজে পেল না। ছেলেটা এখনো একভাবে দাঁড়িয়ে। পাশ থেকে বলল, আপনি কি খুঁজছেন? আমার ক্যামেরার ব্যাগটা। ওই তো, ওই নিচের দিকে ওটা পড়ে আছে। ছেলেটা আর কিছু না বলে বিপজ্জনক খাদের দিকে নেমে যায়। অরূপ বাধা দেওয়ারও সময়টুকু পায়নি, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটা কিছুক্ষণ পর দুটো ব্যাগ নিয়ে খাদের ধারে উঠে আসে। অরূপ কিছু বলার আগেই সে বলল, এই যে, এই নিন আপনার ক্যামেরার ব্যাগ। আচ্ছা, একটা উপকার করবেন? এই ব্যাগটা আমার কলকাতার বাড়িতে একটু পৌঁছে দেবেন। এর মধ্যে জরুরি কিছু কাগজ আছে যা আমার বাড়ির লোকের খুব প্রয়োজন। অরূপ অবাক হয়ে বলল, আপনি ফিরবেন না? ছেলেটা সে কথার উত্তর না দিয়ে হেলমেটটা খুলল। চাঁদের আলোয় অরূপ দেখল ছেলেটার মাথা বলে কিছু নেই। ওর সামনে দাঁড়িয়ে আছে কবন্ধ একটা দেহ। চাঁদের আলোয় ওই দৃশ্য দেখে চিৎকার করে মাটির ওপর ছিটকে পড়ে জ্ঞান হারায় অরূপ। যখন জ্ঞান ফিরল তখন দেখল ওর মুখের ওপর দুটো চোখ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ভোর হয়েছে অনেকক্ষণ আগে। ব্যাগ দুটো পাশেই পড়ে আছে। সেই স্থানীয় লোকটি বলল, सुइसाइड पॉइंट पे आप कल रुके थे क्या? 1 महीने पहले इधर एक एक्सीडेंट हुआ था। वो साहब बाइक पे आया था, फोटो खींचने गया था, पर पैर संभल नहीं पाया। पैर फिसल के खाई में गिर गया। बहुत खतरनाक जगह, बहुत खतरनाक। রাতের দৃশ্য মনে পড়তেই অরূপের সারা শরীর কাঁপছিল। ব্যাগ দুটো নিয়ে পাহাড়ির ঢল বেয়ে নামতে শুরু করলো। সূর্যের আলো পাইনের বনের মধ্যে দিয়ে পথের উপর এসে পড়েছে। হাঁটতে হাঁটতে অরূপের মনে পড়ে যায় ছবি তোলার সময় ওর পা স্লিপ করেছিল। সে সময় দুটো অদৃশ্য হাত যেন ওর পেছন থেকে টেনে ধরেছিল। সেই মুহূর্তে বুঝতে না পারলেও এখন সমস্ত ঘটনাটা ওর কাছে পরিষ্কার।
ছেলেটার ব্যাগটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরূপ। আজই সে কলকাতায় ফিরবে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটা পৌঁছে দিতেই হবে সেই অচেনা বন্ধুর বাড়িতে। গল্পটি তোমাদের কেমন লাগলো? আচ্ছা বন্ধুরা, এরকম ঘটনা কি তোমাদের সাথেও ঘটেছে? তাহলে সেই ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না, আর গল্পটাও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।